হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এর সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় মডেল বাকনান হাই স্কুলের ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বিষয়ের প্রতিটি দাগের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। প্রথম প্রশ্ন, জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে মান হবে কত? যেহেতু ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া রয়েছে 104 ডিগ্রি ফারেনহাইট, আমরা জানি যে এফের মান 104। এই সূত্রটাও আমরা জানি সবাই, C/5 ইজ ইকুয়াল টু F-32/9। তাই এখানে এফের জায়গায় 104 বসিয়ে দিয়ে যদি আমরা অঙ্কটাকে সমাধান করি তাহলে সির মান কত পাবো? 40। তাহলে 104 ডিগ্রি ফারেনহাইটের মান কত হলো? সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বালম্বি কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি। স্ক্রুড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ? উত্তরটি হলো মিশ্র গতি। 4 দাগের প্রশ্ন, ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো, এর ফলে ভিনিগারের আম্লিক ধর্ম হ্রাস পাবে। কারণ ভিনিগার আম্লিক হওয়া সত্ত্বেও খাবার সোডা কিন্তু ক্ষারীয়, তাই যেই মাত্র ক্ষারটা মেশালাম তার সঙ্গে সঙ্গে ভিনিগারের আম্লিক ধর্মটা হ্রাস পেল। কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর, জীব দ্বারা ভাঙা যায়? উত্তর হচ্ছে মাংসপেশির প্রোটিন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে? উষ্ণতা। সূর্য থেকে আগত আলোকরশ্মিকে ড্যাশ আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে রাখা হলো। তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত মিটার দূরে হবে? যত মিটারে থাকুক না কেন সবসময় দ্বিগুণ হবে, কারণ আমার থেকে আয়না, আবার আমার আয়না থেকে আমার দূরত্ব দুবার হচ্ছে, সেই জন্য দ্বিগুণ। তাই 1 হওয়া সত্ত্বেও 1 হওয়ার জন্য এখানে 2 দিয়ে গুণ করলে উত্তর কত হচ্ছে? 2 মিটার। গলগণ্ড বা গয়টার রোগে কোন গ্রন্থি ফুলে ওঠে? থাইরয়েড। ড্যাশ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয়? উত্তরটি হচ্ছে পলিমার, যা অনেকগুলো মনোমার জুড়ে তৈরি হয় এই পলিমার। চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক ক্ষার সহ গরম করে ড্যাশ তৈরি করা হয়? কি তৈরি করা হয়? না সাবান তৈরি করা হয়। এখানে লেখা আছে দেখো, চর্বির সঙ্গে কস্টিক সোডা মেশালে কি তৈরি হয়? না সাবান প্রস্তুত করা হয়। স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। এ স্তম্ভ, বি স্তম্ভ, সি স্তম্ভ। 3টে স্তম্ভকে একসঙ্গে মিলিয়ে উত্তর করতে হবে এভাবে। দেখো, প্রথম প্রশ্ন, পটাশিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে? না ক্যাটায়ন উৎপন্ন করবে। লঘু HCl দ্রবণে যদি আমরা নির্দেশক হিসাবে মিথাইল অরেঞ্জ যোগ করি তাহলে দ্রবণের বর্ণ লাল হয়ে যাবে। নাইলন এটি একটি কৃত্রিম পলিমার যা নন বায়োডিগ্রেডেবল। স্টার্চ এটি একটি প্রাকৃতিক পলিমার যা বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর, এটা হচ্ছে জৈব অভঙ্গুর। পাকস্থলীর রস যার পিএইচ প্রায় 1 মানে পিএইচ আম্লিক, সেই জন্য পিএইচ কত হয়েছে? 1, যা তীব্র আম্লিক। এইভাবে তোমরা কিন্তু সিকোয়েন্সটা তৈরি করবে। 4 দাগে, কোনো বস্তুর ওপর ক যদি 10 নিউটন এবং খ ওই বস্তুর ওপর 7 নিউটন বল প্রয়োগ করার ফলে উভয়ের কৃতকার্যের পরিমাণ একই হয়, তাহলে কোন ক্ষেত্রে বস্তুটির সরণ বেশি হয়েছে? প্রথম ক্ষেত্রে বলা হয়েছে যে প্রযুক্ত বল F1 মানে 10 নিউটন, এক্ষেত্রে কৃতকার্য কত? W1 সমান হচ্ছে কত? W। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে প্রযুক্ত বল F2 মানে কত? 7 নিউটন, কৃতকার্য W2 মানে ওয়ার্ক 2 কত হচ্ছে? W ধরা হয়েছে। কারণ উভয় ক্ষেত্রে যেহেতু কৃতকার্যটা সমান, সেই জন্য দু ক্ষেত্রেই আমরা কৃতকার্যটাকে W ধরেছি। এবার আমরা জানি যে একটা সূত্র, কৃতকার্য সমান কি? না বল গুণিতক সরণ, অর্থাৎ কৃতকার্য মানে হলো কি ওয়ার্ক ফর W, আর F ফর ফোর্স মানে কি বল, D ফর ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ লেখা রয়েছে। তাই W ইজ ইকুয়াল টু কত হয়? না F ইন্টু D, বা ডির মান যেহেতু আমাদের বের করতে বলেছে মানে সরণটা কত হয়েছে, তাই ডি সমান কি? না W/F লেখা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে W1 সমান F1 ইন্টু D, D সমান W/F। তাহলে ডব্লিউর মান কত দেওয়া রয়েছে? না ডব্লিউর মান এখানে জানতে, ডব্লিউ মানটা একই রয়েছে, সেই লেয়ার লেখা রয়েছে, বাই F কত? 10। দ্বিতীয় ক্ষেত্রে W2 ইজ ইকুয়াল টু F2 ইন্টু D,
তার ডি সমান ডাব্লিউ বাই এফ টি। তাহলে ডির মানটা কত হলো, ডাব্লিউ বাই এফ টুর মান যেহেতু লেখা রয়েছে কত না, এফ টু যেহেতু 7 রয়েছে তাই এখানে আমরা 7 লিখেছি, তাই ডাব্লিউ বাই 7 হলো এখানে উত্তর। যেহেতু একই মোট কাজ এখানেও ডাব্লিউ এখানেও ডাব্লিউ, এইরকম একই রকম কাজকে একটা ছোট্ট সংখ্যা দিয়ে যদি ভাগ করলে ফলাফল কি হয় না, বড় হয়। ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা বড় হয়, আর বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা কিন্তু ছোট হয়। তাই আমরা উত্তরটা কি পাবো না, ডি টুর ক্ষেত্রে উত্তরটা হচ্ছে বেশি, আর ডি ওয়ানের থেকে বেশি, তাই দ্বিতীয় ক্ষেত্রে বস্তুর স্মরণটা বেশি হবে। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন, PACSO এই অক্ষরগুলির মধ্যে কোনগুলো প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটে না? উত্তরটি দেখে নেব আমরা। একই রকম প্রশ্ন রয়েছে, কোনগুলো পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, মানে বাম হাত যেরকম ডান হাত বলে মনে হয় আয়নার সামনে দাঁড়ালে, ঠিক একই রকমভাবে কোন অক্ষরগুলো কোনো বাম দিক ডান দিক কোনো পরিবর্তন হয় না, একই রকমই থাকে, এইটাকে বলা হচ্ছে কি না, পার্শ্বীয় পরিবর্তন হয় না। কোন কোন অক্ষরগুলো, একে বাম দিক ডান দিক সব একই রকম, ও এম টি, এইভাবে এই 4টি বর্ণের কোনো মানে লেটারের কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। উত্তরটি হচ্ছে কর্পূর। গলন না হয়ে সরাসরি কি হয় না, বাষ্পীভবন হয়। সমীকরণ সহ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। বিয়োজন বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। প্রথমে সংজ্ঞাটা লিখবে, তারপর উদাহরণ দেবে। যে কোনো চুনাপাথরকে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে পোড়া চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই কথাটাও লিখে তোমরা বিক্রিয়াটা অবশ্যই দেবে। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। প্রশ্নটির জন্য আমরা এই উত্তরটির সাহায্য নিতে পারি। যেমন দেখো, তেঁতুল গাছের তলায় বা আমড়া গাছের তলায় যেমন অন্য কোনো গাছের চারা জন্মাতে পারে না। কেন পারে না? কারণ তেঁতুল গাছের পাতা যদি চিবোই আমরা কি মনে হয়, টক স্বাদ মনে হয়। অর্থাৎ টক স্বাদের জন্য দায়ী কি না, পাতায় অ্যাসিড রয়েছে। আমরা জানি যে তেঁতুলে থাকে কি টার্টারিক অ্যাসিড, সে ফলও হতে পারে পাতাও থাকে, একই রকম অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে মাটিতে পড়া পাতা গাছের নিচের মাটিকে অম্লত্ব বাড়িয়ে দেয়। এই অম্লত্ব কমানোর জন্য কি করা হয়, মাটিতে ক্ষার মেশানো হচ্ছে, অর্থাৎ চুন মেশানো হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলি চুন আমরা এতে মেশাই। এর ফলে মাটিটা অনেকটা প্রশম হয়ে ওঠে। এইভাবে মাটিতে আবার কোনো গাছ লাগালে কিন্তু চারা গাছ জন্মাতে পারে। আমি এখানে এই উত্তরটির সাহায্য নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো উত্তরও নিতে পারো। পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটো ধাতুর নাম এবং চিহ্ন লেখো। দেখো, পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে এমন দুটো মৌল বা যৌগ বা ধাতুর নাম, তামা এবং লোহা। অর্থাৎ তারা কি করবে না, 2 ধরনের যোজ্যতা দেখাবে, 1 2, এখানে 2 3 দেখাচ্ছে। অর্থাৎ 1 হলে কি হবে আঁশ, আর 2 হলে বেশি হলে কি হয় আমরা জানি যে ইক বলা হয়। তাই তামার পরিবর্তনশীল যোজ্যতা যুক্ত যৌগগুলো কি কি হলো, একটা কিউপ্রাস অক্সাইড, অপরটা কিউপ্রিক অক্সাইড। লোহার ক্ষেত্রে একই রকমভাবে ফেরাস ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইড, এছাড়া অন্য কোনো হতে পারে। 5 দাগের প্রশ্নগুলো এবার দেখো আমরা। কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ, বস্তুর ভর, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর উপাদান, এই বিষয়গুলোর উপরই নির্ভর করে। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে? দেখে নাও, ধরি নির্ণেয় উষ্ণতা হচ্ছে x ডিগ্রি, যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান। আমরা জানি যে সূত্রটা c/5 = f-32/9। তো সেই সির জায়গায় বসাবো x এবং f এর জায়গাও বসাবো x। তো এইভাবে যদি অঙ্কটাকে আমরা সমাধান করি তাহলে উত্তর কত হবে, -40। তাহলে উষ্ণতা হলো -40 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা -40 ডিগ্রি ফারেনহাইট। এই উষ্ণতায় অর্থাৎ -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠের মান কী হবে, সমান সমান হবে। অথবা আন্ডারে দুটো প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো, বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো, বরফ গলনে লিন তাপ কি লেখা রয়েছে না, প্রমাণ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। এইটা হচ্ছে বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কথাটির অর্থ।
খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফের খণ্ডে একটি গর্ত করে তাতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিক উষ্ণতার জলপূর্ণ করলে ওই জল বরফ হবে কি? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। দেখো, এখানে একই রকমই প্রশ্ন রয়েছে, শুধুমাত্র আমাদের প্রশ্নে ছিল 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতাটা কিন্তু খুব একটা ফ্যাক্টর নয়। তো উষ্ণতা 5 কিংবা 10 ডিগ্রি যাই থাকুক না কেন, উত্তরটা কিন্তু একইভাবে আমরা লিখব যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটি বরফের খণ্ডে কিছুটা গর্ত করে তাতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল ঢাললে ওই জল তাপ বর্জন করে, যেহেতু বেশি তাপমাত্রা রয়েছে, জল হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফে পরিণত হয়, ওই জল তাপ বর্জন করে শীতল হবে এবং বরফ ওই তাপ গ্রহণ করবে, ফলে কিছুটা পরিমাণ বরফ গলে জলে পরিণত হবে। গর্তের জল তাপ বর্জন করতে থাকায় একসময় গর্তের জলের উষ্ণতা কমতে কমতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যাবে। এই অবস্থায় বরফ এবং জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ায় ওদের মধ্যে তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, ফলে গর্তের জল জমে বরফে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ আর বর্জন করতে পারবে না, তাই গর্তের জল কখনোই জমে বরফে পরিণত হবে না। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার মূল নীতি কি? দেখো, সূচিছিদ্র ক্যামেরার মূলনীতি বলা হয়েছে আলো সরল রেখায় চলাচল করে। এই ধর্ম অবলম্বন করে ক্যামেরার সম্মুখে কোনো বস্তু রাখলে এবং অপর পাশে ঘষা কাঁচের পর্দায় বস্তুর উল্টো প্রতিকৃতি সৃষ্টি হয়। এই কথাটি হলো সূচিছিদ্র ক্যামেরার মূলনীতি। পরের প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, সূচিছিদ্র ক্যামেরার উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি হলো আলো সরল রেখায় চলাচল করে। এই ধর্মকে কাজে লাগিয়ে সূচিছিদ্র ক্যামেরা তৈরি করা হয়। ছিদ্রের আকার খুব ছোট হলে প্রতিকৃতি স্পষ্ট হবে, কিন্তু বড় হলে অস্পষ্ট হবে। 3 নম্বর, আলোর অবাঞ্ছিত প্রতিফলন যাতে প্রতিকৃতিকে অস্পষ্ট করে দিতে না পারে সেই জন্য ক্যামেরার ভিতর এবং বাইরের দেওয়াল কালো রং করা হয়। 4 নম্বর, এটি বস্তুর অবশিষ্ট প্রতিকৃতি সৃষ্টি করে, অর্থাৎ উল্টো প্রতিকৃতি সৃষ্টি করে। তোমরা উত্তরগুলো লেখার সময় এইভাবে পয়েন্ট করে পরপর নিচে নিচে করে লিখবে, পাশাপাশি না লেখাটাই ভালো, এভাবে লিখলে দেখতে লেখাটা সুন্দর লাগে। অথবা প্রশ্ন, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? দেখো, আলোর প্রতিসরণ, আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আমরা জানি যে আলোকরশ্মি যদি বায়ু মাধ্যম এবং কাঁচ মাধ্যম, অর্থাৎ এই বায়ু মাধ্যম এটা একটা মাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমের মধ্যে প্রবেশ করে, তাহলে আলোকরশ্মি এই বিভেদতল থেকে দিক পরিবর্তন, অর্থাৎ রশ্মিটি এইরকমভাবে যাওয়ার কথা ছিল তা না করে রশ্মিটি এই পথে গতিমুখ পরিবর্তনটা হয়ে ঘুরে যাচ্ছে। এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিসরণ। তোমরা সংজ্ঞাটুকু লিখলেই শুধুমাত্র হবে, যেহেতু প্রশ্নের জন্য 1 মার্ক রয়েছে। যদি সম্ভব হয়ে থাকে ছবিটুকু এঁকে দেবে। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো লেখা থাকে কেন? দেখো, অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে অ্যাম্বুলেন্স এইভাবে লেখা থাকে, তোমরাও কিন্তু পরীক্ষার সময় এইভাবে লেখার চেষ্টা করবে। লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্বীয় পরিবর্তনের ফলে, আমরা পড়েছি আগেই পার্শ্বীয় পরিবর্তন, অর্থাৎ বাম দিকটা ডান দিক উল্টোভাবে লেখা হবে, উল্টো হয়ে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাটি দৃশ্যমান হয়। মানে পিছনে যখন গাড়িটা আসছে অ্যাম্বুলেন্স গাড়িটা, তো সামনের গাড়ি তার যে আয়না রয়েছে, গাড়ির যে কাঁচ রয়েছে, যাতে পিছনের গাড়িটা আসছে কোথায় রয়েছে দেখতে পাওয়া যায়, সেই আয়নাতে ওই পেছনের অ্যাম্বুলেন্স গাড়ির লেখাটা স্পষ্টভাবে আয়নায় সোজাভাবে উঠে যাবে, ফলে সামনের গাড়ির চালক লেখাটি সোজা সহজে দেখতে পাবে এবং পড়তে পারবে সহজে, ফলে পথ ছেড়ে দেবে। গড় বেগ এবং গড় দ্রুতি বলতে কি বোঝায়? দেখো, গড় বেগ কোনো গতিশীল বস্তুকণা ভিন্ন ভিন্ন সময় অবকাশে একটি নির্দিষ্ট দিকে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে তার মোট সরণ এবং মোট সময়ের অনুপাতকে কণাটির গড় বেগ বলা হয়। এইভাবে তোমরা কিন্তু সমীকরণটি দিয়ে উত্তরটি লিখবে। অপর একটি প্রশ্ন, গড় দ্রুতি
কোনো বস্তুকণা ভিন্ন ভিন্ন সময় অবকাশে ভিন্ন ভিন্ন পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তবে সেই গতির বর্ণনায় গড় দুটি ধারণা ব্যবহার করা হয়। তো এক্ষেত্রেও তোমরা কিন্তু এইভাবেই সমীকরণটি লেখার চেষ্টা করবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্বরণের এককে সময়ের একক দুইবার ব্যবহার করা হয় কেন? দেখো প্রশ্নটা, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? সংজ্ঞানুসারে বলা হয়েছে, আমরা জানি ত্বরণ সমান কি না বেগের বৃদ্ধি বাই সময়। আবার ত্বরণের এককে একই রকমভাবে আমরা বলবো যে বেগের একক বাই সময়ের একক। বেগ মানে কি সরণ বাই সময়, আর নিচে তো সময়ের একক রয়েছে, এই কথাটা উল্টে গেলে কি হবে না উপরে এর নিচে কিছু মানে ভাব্য রয়েছে এক ছিল, তাই এই লেখাটা যদি গুণ চিহ্ন দিয়ে ভাগ মানে উল্টে যায় তাহলে কি হবে 1 বাই সময়ের একক। তাই কি হলো সরণ আর সময় গুণিতক সময়, এই জন্য সময় স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি সময় কথাটি দুবার রয়েছে। সুতরাং ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দেখো দুবার ব্যবহৃত হয়েছে। প্রথমবার কেন না বেগ বোঝানোর জন্য, এবং দ্বিতীয়বার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং নিউটন দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণ, ধরা যাক এম ভর সম্পন্ন একটি বস্তুর ওপর টি সময় ধরে এফ বল ক্রিয়া করার ফলে কোনো সরলরেখা বরাবর গতিশীল বস্তুর বেগ ইউ অর্থাৎ আলটিমেট বেগ মানে প্রাথমিক বেগটা বৃদ্ধি পেয়ে যদি ভি ভেলোসিটি হয়ে যায়, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। এক্ষেত্রে আমরা জানি যে টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগটা কীরকম পরিবর্তন হচ্ছে, এম মানে মাস অর্থাৎ ভর আর ভি মানে বেগ, তাহলে চূড়ান্ত বা অন্তিম ভরবেগ মানে এম ভি মাইনাস প্রাথমিক ভরবেগ অর্থাৎ এম ইউ। ভরবেগের পরিবর্তনের হার মানে কি সময় দিয়ে ভাগ করতে হবে, এই জন্য এম কমা নিয়ে কি হয়েছে না ব্র্যাকেটের মধ্যে ভি মাইনাস ইউ বাই টি। এখন দ্বিতীয় গতিসূত্রের বিবৃতি অনুযায়ী লেখা যায় যে প্রযুক্ত বল অর্থাৎ ফোর্স মানে এফ ভ্যারাইজেস টু মানে সমানুপাতিক কি হচ্ছে না এম, যেটা আমরা আগেই পেয়েছি না ভরবেগের পরিবর্তনের হারটা লিখেছে, তাই এফ ভ্যারাইজেস টু কি হবে না এম ইন্টু এ কেন না ত্বরণ জানি আমার যে বেগের পরিবর্তন বাই সময়, তাই এফ সমান কে ইন্টু এম এ। কে মানে কি একটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যদি এফ এর মান 1 হয় এম এর মান 1, এও যদি 1 হয় তাহলে এবং কেও যদি 1 হয় তাহলে একক মানের বল একক ভরের উপর বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিতে একক ত্বরণ সৃষ্টি করলে সমানুপাতিক ধ্রুবকটির মান কত হবে 1 হবে। সুতরাং সমানুপাতিক ধ্রুবকের মান 1 ব্যবহার করে পাওয়া যায় যে এফ ইজ ইকুয়াল টু 1 ইন্টু এম এ বা এফ সমান এম এ, অর্থাৎ প্রযুক্ত বল সমান ভর ইন্টু বস্তুর ত্বরণ। এইভাবে কিন্তু পুরো কথাটিকে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। একটি ধাতু এম এর ক্লোরাইডের সংকেত যদি MCl3 হয়, ধাতুটির সালফেটের সংকেত কি হবে? দেখো ধাতুর যোজ্যতা যদি 3 হয় তাহলে সালফেট মূলকের যোজ্যতা যদি 2 হয়ে থাকে, তাহলে আমরা জানি যে ধাতুর যোজ্যতা রয়েছে এখানে সালফেট যোজ্যতা লেখা হয়েছে, এর যোজ্যতা তার ঘাড়ে তারটা এর ঘাড়ে বসে, তাই কি হবে না এম এর পাশে বসবে M2 লেখা হয়েছে এবং সালফেটের পাশে বসবে কি 3। যেহেতু এখানে 4 রয়েছে সংখ্যা তাই ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে 3টি লিখতে হবে, তাই M2SO4 হোল 3। এইটাই হলো কি না এম ধাতুর সালফেটের মানে সংকেত। যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশে হয় না কেন? এটাও কিন্তু আমার মতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, ভগ্নাংশে হয় না কেন? যোজ্যতা সর্বদা হাইড্রোজেন পরমাণু সাপেক্ষে নির্ণয় করা হয়। হাইড্রোজেন পরমাণুকে ভাঙা যায় না, তাই কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে কিংবা হাইড্রোজেন ঘটিত কোনো যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করবে সেই সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যাই হবে, তাই যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যায় হয়ে থাকে। মনোমার কাকে বলে? এবং একই সঙ্গে রয়েছে টেফলনের মনোমারটির নাম লেখো, আর রয়েছে প্রশ্ন পলিমার ব্যবহারে একটি অপকারিতা লেখো। দেখো মনোমার কাকে বলে?
যে সমস্ত ক্ষুদ্র সরল অণুগুলো পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বা পলিমার গঠন করে তাদের মনোমার বলা হয়। টেফলনের মনোমার হল টেট্রাফ্লুরোইথিলিন বা টেট্রাফ্লুরোইথিন, যার সংকেত হল C2F4। পলিথিন ব্যবহারের দুটি কুফল লেখো। দেখো, পলিথিন নন বায়োডিগ্রেডেবল পলিমার অর্থাৎ জৈব অভঙ্কুর হওয়ায় এটি প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবেশের বিয়োজকের অর্থাৎ ছত্রাক, ব্যাকটেরিয়া, অণুজীব প্রভৃতি উৎসেচক ক্রিয়ায় নষ্ট হয় না, ফলে দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার কারণে জমির উর্বরতা এবং গুণমান নষ্ট হয়ে যায়। পরিত্যক্ত পলিথিন নালা নর্দমার জলে জল নিকাশি ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে, ফলে ভূগর্ভে জল প্রবেশও বাধার সৃষ্টি হয়। এগুলো কিন্তু পলিথিনের দুটি কুফল লেখা যেতে পারে এভাবে। প্রশ্নটির জন্য যেহেতু 1 মার্ক রয়েছে, তাই তোমরা যে কোনো একটা পয়েন্টকে বেছে নেবে। এবার জীবনবিজ্ঞান অংশ থেকে বিভিন্ন প্রশ্নগুলো দেখব। কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করে 1899 সালে। টিকাদানের মাধ্যমে 1977 সালে পৃথিবীর বুক থেকে নির্মূল হয় গুটি বসন্ত রোগটি। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পেরার পেঙ্গুইন। কোরাল প্রদত্ত কোন পর্বের অন্তর্গত প্রাণী? কোরাল হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী। ইউনিসেফ এর সম্পূর্ণ নাম হল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। রক্তের একটি প্লাজমা প্রোটিনের নাম ফাইব্রিনোজেন। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। মনে রাখবে, বিজ্ঞানসম্মত নাম লেখার জন্য প্রথম অক্ষরটা পি বড় হাতের অক্ষরে লিখতে হয় এবং বাকি সমস্ত অক্ষর ছোট হাতে। অবশ্যই বিজ্ঞানসম্মত নামের এই যে প্রথম পদ, এটাকে বলা হয় গণ, তারপরের পদটাকে বলা হয় প্রজাতি। এই দুটো পদের তলায় পৃথক আন্ডারলাইন বা দাগ দিতে হয়। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাও। সিংকোনা থেকে পাওয়া যায় কি? কুইনাইন। ধুতুরা থেকে পাওয়া যায় ডাটোরিন। সর্পকন্থা থেকে পাওয়া যায় রেসারপিন এবং কফি থেকে পাওয়া যায় ক্যাফিন। এইভাবে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমরা মিলিয়ে দেখব। সংক্ষেপে উত্তর দাও। প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশা এবং এডিস মশার মধ্যে পার্থক্য দাও। অ্যানোফিলিস এবং এডিস। প্রথম অপশনটা রয়েছে কালো দাগ, মানে দাগ, অর্থাৎ এদের পেটের দিকে কালো দাগ থাকে না, তার থাকে। তারপরে অপশনটা রয়েছে বিশ্রামের সময়, দেখো বসার ভঙ্গি, এবং পরে হচ্ছে ওড়ার সময়, অর্থাৎ ওড়ার সময় এ লেখা রয়েছে ডানায় শব্দ হয় কি হয় না। তারপর রোগ সংক্রমণ, অর্থাৎ রোগের বাহক কে কী বাহক রয়েছে। এভাবে তোমরা কিন্তু বিষয়সহ পার্থক্যটাকে তুলে ধরবে। দুটি উপকারী ছত্রাকের নাম লেখো, এরা কিভাবে উপকার করে তা উল্লেখ করো। দেখো, একটি উপকারী ছত্রাক হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, এরাও বিজ্ঞানসম্মত নাম, এভাবে তোমরা লিখবে, যা পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করে। এইটুকু লিখে তোমরা শুধু লিখবে যে যা ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমনে সাহায্য করে। মাঝখানে হাবিজাবি কিছু লেখার প্রয়োজন নেই। আর আরেকটা ছত্রাক যা হলো ইস্ট, যা কি করে বেকারি শিল্পে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। এইটুকু লিখলেই হবে। বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা দাও। দেখো, বিশ্ব উষ্ণায়নের সংজ্ঞা এখানে রয়েছে, তোমরা এখান থেকে উত্তরটি কমপ্লিট করবে। পরের প্রশ্ন, পূর্ব হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পট কী কী অঞ্চল নিয়ে গঠিত? পূর্ব হিমালয় হটস্পট, দেখো সিকিম, দার্জিলিং, ডুয়ার্স এবং তরাই অঞ্চল, এই সমস্ত জায়গাগুলো নিয়ে এই হটস্পটটা গঠিত হয়েছে। কোন খনিজ মৌল মানবদেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে সাহায্য করে? উত্তরটি হচ্ছে সোডিয়াম বা Na। কালো মাছি কী রোগ ছড়ায়? উত্তরটি হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস। দেখো উত্তরটা এখান দেওয়া রয়েছে। জলে দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। আমরা জানি ভিটামিন BCP, তোমরা মনে রাখবে এভাবে, বিপিন চন্দ্র পাল, BCP। গঙ্গার শুশুক বিপন্ন হয়ে পড়ার কারণ কি? উত্তরটা এখান থেকে তোমরা কমপ্লিট করবে। দেখো, উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিষাক্ত রাসায়নিক পদার্থ এসে পড়ায় প্রচুর মাছের এবং জলজ প্রাণীদের মৃত্যু ঘটছে। শিল্প এবং কৃষিক্ষেত্রে বর্জ্য পদার্থ গঙ্গার জলে জমা হয়ে ব্যাপক দূষণ সৃষ্টি করেছে, ফলে গঙ্গার শুশুক এবং বহু জলজ প্রাণী মারা যাচ্ছে। এটা গঙ্গার শুশুকের বিপন্ন হওয়ার কারণ। ভারত ছাড়া অপর একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম বলো। দেখো, এখানে অনেকগুলো নাম রয়েছে, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর। এই নামগুলোর মধ্যে তোমার পছন্দের একটি নাম তোমরা কিন্তু এখান থেকে লিখে নেবে। 5 দাগের প্রশ্নগুলো দেখবো এবারে। উদাহরণ সহ খাদ্য জালের সংজ্ঞা দাও।
এখানে খাদ্যজালের সংজ্ঞা দেওয়া রয়েছে। কোনো বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার জটিল সম্পর্ক তৈরি করে তাকে খাদ্যজাল বা ফুড ওয়ে বলা হয়। এটি লেখার পর তোমরা কিন্তু এরকম খাদ্য শৃঙ্খলগুলো এঁকে দেবে, দিয়ে এইভাবে এঁকে একটা খাদ্যজাল বোঝাবে। অবশ্যই কিন্তু এই রেখাচিত্রটা নিচে দেবে। একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রতি বছরে প্রতি হেক্টর জমিতে কত পরিমাণ কী খনিজ পদার্থ পরিবেশে সরবরাহ করে তা লেখো। দেখো, একটি পরিণত উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ থেকে প্রতি বছরে 1 হেক্টর জমিতে প্রায় 99 কেজি ক্যালসিয়াম, 47 কেজি নাইট্রোজেন, 34 কেজি ম্যাগনেসিয়াম, 32 কেজি সোডিয়াম এবং 26 কেজি পটাশিয়াম পাওয়া যায়। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি কী পদক্ষেপ গ্রহণ করবে? এই প্রশ্নের উত্তরটি আগের অধ্যায়েও আমরা আলোচনা করেছি, আবার তোমাদের দেখিয়ে দিলাম একবার। তোমরা এখান থেকে পয়েন্টগুলো তোমার পছন্দের মতো 2-3টি পয়েন্ট তোমরা এখান থেকে উল্লেখ করবে। যক্ষ্মা রোগের লক্ষণ এবং প্রতিকার লেখো। যক্ষ্মা রোগের লক্ষণ: এক নাগাড়ে জ্বর, কাশি এবং থুতুর সঙ্গে রক্ত পড়া। এইভাবে কিন্তু পয়েন্ট করে উপর নিচে তোমরা লিখবে। এবং প্রতিকার নিচে দাগে নিচে লিখে পয়েন্ট করে লিখবে। প্রতিকার কি না, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী অসুখের চিকিৎসা করা দরকার, যথেষ্ট জল পান করা দরকার, পুষ্টিকর খাবার খাওয়া দরকার। এইভাবে তোমরা কিন্তু এটা প্রথমে, তার নিচে কিন্তু প্রতিকার, এভাবে লিখে তোমরা পয়েন্ট করে নিচে নিচে লিখবে। 6 দাগে প্রশ্নগুলো দেখবো এবার আমরা। পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের জন্য জলবায়ু পরিবর্তন কিভাবে দায়ী তা যথাযথ উদাহরণের সাহায্যে উল্লেখ করো। প্রশ্নটির জন্য যেহেতু 4 মার্ক রয়েছে, তাই তোমাদেরকে পুরো কথাটা কিন্তু লিখতে হবে এবং অবশ্যই আবার নিচে যেমনটি করে এইখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু উদাহরণগুলো অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। BMI এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বাংলায় বলা হয় দেহ ভর সূচক। 2 দাগের প্রশ্ন: মশার মুখ উপাঙ্গগুলির নাম লেখো এবং এই সকল অঙ্গ কিভাবে রক্তপানে সাহায্য করে তা উল্লেখ করো। তোমরা চাইলে এভাবে ছকের সাহায্যে তোমরা কিন্তু করতে পারো। ঠোঁট, যার নাম হচ্ছে লেবিয়াম, কিভাবে সাহায্য করে? দাঁত, ম্যান্ডিবল, কিভাবে সাহায্য করে? জিভ, ম্যাক্সিলা, কিভাবে সাহায্য করছে? হাইপোফ্যারিংস এবং ল্যাব্রাম, এই অঙ্গগুলো কিভাবে মশাকে রক্ত শোষণে সাহায্য করে তা তোমরা এখান থেকে উত্তরটা করে নেবে। ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমি তোমাদের এগুলো ডিসক্রিপশান করছি না, তোমরা শুধুমাত্র এখান দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা কিন্তু পড়ে দেখে নাও উত্তরগুলো। ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস রোগটি কিভাবে সংক্রমণ ঘটায় তা লেখো। দেখো, পোলট্রিজাত খাবারে অর্থাৎ মুরগির মাংস বা ডিম এরকম জাতীয় কোনো খাবার থেকে একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ক্যাম্পাইলো ব্যাক্টার, যে কী করে মানবদেহে ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস নামক একটা রোগ সৃষ্টি করে। আজিনোমোটোযুক্ত খাবার অনেক দিন ধরে গ্রহণ করলে কী সমস্যা হতে পারে? দেখো, আজিনোমোটোযুক্ত খাবার, এই খাবারগুলো যদি কেউ কন্টিনিউ খাওয়া দাওয়া করে তাহলে কি হবে না, কম বয়সী ছেলে মেয়েদের মস্তিষ্কের কোষের ক্ষতি হবে, 1 নম্বর পয়েন্ট। নিচে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো আমরা হজমের সমস্যা, তার নিচে 3 নম্বর পয়েন্ট করে লিখবো স্নায়ুর রোগ, কিডনি হৃৎপিণ্ডের রোগ, এমনকি ক্যান্সারও হতে পারে। এইভাবে পয়েন্ট দিয়ে তোমরা কিন্তু নিচে নিচে করে লিখবে উত্তরটি। পরের প্রশ্নে বলা হচ্ছে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উপকারী ব্যাকটেরিয়াটির নাম হলো মানুষের অন্ত্রে বসবাসকারী এসচেরিচিয়া কোলাই। তোমরাও কিন্তু বিজ্ঞানসম্মত নাম এটাতেও, তাই এটি আন্ডারলাইন আকারে লিখবে। আজকের মডেলের একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। মৃত্তিকা সংরক্ষণ এবং জলবায়ু স্থিতাবস্থা বজায় রাখতে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। দেখো, জলবায়ু স্থিতাবস্থা বজায় রাখতে এবং মৃত্তিকা সংরক্ষণে জীববৈচিত্র্যের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এখানে জলবায়ুর যেহেতু প্রশ্নটির জন্য 5 মার্ক রয়েছে, তাই তোমরা চেষ্টা করবে এখান থেকে 3টি পয়েন্ট এবং এই মৃত্তিকা সংরক্ষণের জীববৈচিত্র্যের ভূমিকা এখান থেকে তোমরা 3টি পয়েন্ট করে এই উত্তরটিকে কমপ্লিট করার চেষ্টা করবে। আজকের এই আলোচনা যদি তোমাদের মনোগ্রাহী হয়, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করো এবং পরবর্তী বিষয়গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।